সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই নভেম্বর অথবা ডিসেম্বরে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় পরীক্ষা দিতে যাচ্ছেন বা চিন্তা করতেছেন পরীক্ষাটা দিবেন, এখন থেকে আপনি প্রস্তুতি নিয়ে নেন। আর আপনাদের জন্যই চলতেছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচে আমরা টোটাল 7টা সাবজেক্টেরই A to Z গুরুত্বপূর্ণ প্রতিটা সেকশন, প্রতিটা সাবসেকশন, প্রতিটা ক্লজ, প্রতিটা প্রোভাইজও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আগামী 4 মাসের মধ্যে আপনি এই 7টা সাবজেক্ট A to Z নিজে নিজেই বুঝতে পারেন। এই 7টা সাবজেক্ট আমরা মোটামুটি 4 মাস সময় নিয়ে আপনাদের জন্য এই ক্লাসগুলোর আয়োজন করেছি। অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে তামাদি আইনের উপর। বাকি ক্লাসগুলো আজকে একটা হবে এবং পরবর্তীতে অনুষ্ঠিত হবে। রেকর্ডিং আপনারা পাবেন। যারাই অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আজকে জাস্ট আমরা আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের পেনাল কোডের অধীনে চুরি, যে আপনি বাসায়ও যদি পড়েন, নিজে নিজে যদি পড়েন, তাহলে কিভাবে আপনি পড়বেন বা আমাদের পড়ানোর ধরনটা কেমন, জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য। পাশাপাশি অনেকেই যারা আর্থিক কারণে, বিভিন্ন প্রকার কারণে কোর্সে অংশগ্রহণ করতে পারেন না দূর দূরান্ত থেকে, তাদের জন্যই আমাদের এটি। আপনি যখনই কোনো একটা অপরাধ পেনাল কোডের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গার ক্ষেত্রে কোনো একটা বিষয় পড়বেন, তখন ডিটেইলটা বোঝার চেষ্টা করবেন যে ওই সেকশন, ওই কনসেপ্টটার সাথে কোন কোন সেকশনগুলো জড়িত, আর ওই কনসেপ্ট, ওই সেকশনগুলো কোন চ্যাপ্টারে, কোন পার্টে, কোন আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বিস্তৃত, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা পেনাল কোডের আজকে চুরি পড়ব। তো সর্বপ্রথম আমি জেনে নিব যে চুরিটা আসছে আমার পেনাল কোডের কত নাম্বার অধ্যায়। তাহলে চুরিটা আছে আমার কোথায়? 17 নাম্বার যে অধ্যায় আছে, 17 নাম্বার অধ্যায় আমার দেওয়া আছে চুরি। আমাদের পেনাল কোডে টোটাল 23টা চ্যাপ্টার আছে। তাহলে 23টা চ্যাপ্টারের মধ্যে 17 নম্বরে হচ্ছে চুরি। আর চুরি আমরা 378 থেকে শুরু করে মোটামুটি যদি আমরা দেখি যে 382 পর্যন্ত আলোচনা করে। আর এই যে চুরি, এটা হচ্ছে প্রপার্টি রিলেটেড অপরাধ। তাহলে পেনাল কোডে 378 থেকে নিয়ে আমাদের 462 পর্যন্ত প্রপার্টি রিলেটেড বিষয় আলোচনা করে। তাহলে আপনি যখনই পড়বেন পেনাল কোড, পেনাল কোডের মধ্যে কত নাম্বার চ্যাপ্টার? প্রপার্টি। 17 নাম্বার চ্যাপ্টার। কত সেকশন থেকে কত সেকশন? 378 থেকে 462 বি পর্যন্ত দেওয়া আছে। এর ভিতরে চুরিটা কোথায় আছে? 378 থেকে 382। এইটা আগে মাথায় নেবেন যে চুরির কোন কোন সেকশনগুলো আছে। এখন চলে আসি আমরা। তো আমাদের যেহেতু ইংরেজিতে দুর্বলতা, আমরা যেহেতু ইংরেজিতে ভয় পাই, এই জন্য আমরা বাংলায় পড়ব, কিন্তু ইংরেজি কিছু কিওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করব। ইংরেজি কিছু কিওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে বলতেছে যে চুরি, চুরি জিনিসটা কি? তো চুরি হচ্ছে যে কোনো মুভেবল প্রপার্টি কেউ অসৎ উদ্দেশ্যে, অসাধুভাবে, তাহলে কোনো মুভেবল প্রপার্টি অসাধুভাবে যেটা কারো দখলে আছে তার অনুমতি ছাড়া কেউ যদি দখল স্থানান্তর করে, তাহলেই চুরি সংগঠিত হয়ে যায়। তো এইটা আপনি মনে থাকবে কিভাবে, যে চুরির মধ্যে আমার 5টা উপাদান বিদ্যমান থাকতে হবে। 5টা উপাদানের মধ্যে একটা হচ্ছে কি? ডিসঅনেস্টলি। এই অসাধুভাবে বলতে কি বোঝায়? পেনাল কোডে আমাদেরকে 24 নম্বরে কি দেওয়া আছে, বিশ্লেষণ করে দেওয়া আছে যে ডিসঅনেস্টলি আমার মানে কি। ডিসঅনেস্টলি মানে হচ্ছে যে কারো ক্ষতি করা, যে ক্ষতি তার হওয়ার কথা না, অথবা কারো লাভ করা, যে লাভ কারো হওয়ার কথা না। তো এটা হচ্ছে ডিসঅনেস্টলি, অসৎ উদ্দেশ্য, অসাধুভাবে। এরপরে বলতেছে যে চুরি হবে একটা মুভেবল প্রপার্টি। তাহলে মুভেবল প্রপার্টি কাকে বলে? ওর ডেফিনেশনটাও দেওয়া আছে, যেটা মাটির সাথে যে জিনিসটা কি সংযুক্ত নয়, মাটির সাথে যে জিনিসটা সংযুক্ত নয়, সেই জিনিসটাই হচ্ছে আমার মুভেবল প্রপার্টি। বা ডেফিনেশন সেবা দেওয়া, আরও অনেক কিছু দেওয়া আছে, ওইখান থেকে আপনাকে পড়তে হবে যে মুভেবল প্রপার্টিটা কি। আর চুরির ক্ষেত্রে হচ্ছে দখলটা হচ্ছে মূল বিষয়, যে কারো দখলে থাকতে হবে। তাহলে অসাধু উদ্দেশ্যে একটা মুভেবল প্রপার্টি যেটা কারো দখলে আসতে, তার কনসেন্ট বা সম্মতি বা অনুমতি, যেটাই আপনি বুঝেন, এইটা ছাড়া যখন কেউ মুভস করে, কি করে? স্থানান্তর করে। এই স্থানান্তরের প্রক্রিয়ার মধ্যেই চুরিটা সংগঠিত হয়ে যায়, থেফট। তাহলে উপাদান 4টা আপনি লিখবেন কি? অসৎ উদ্দেশ্য হবে, অস্থাবর সম্পত্তি হবে, অন্যের দখলে থাকবে, তার অনুমতি বা সম্মতি ছাড়া সেই সম্পত্তি সরানো। তাহলে 5টা জিনিস যখন চুরির ক্ষেত্রে মনে রাখেন আপনি, চুরির ক্ষেত্রে 5টা জিনিস: অসাধু উদ্দেশ্যে, কোনো অস্থাবর সম্পত্তি, কোনো ব্যক্তির দখলে থাকা, তার অনুমতি ছাড়া যদি আপনি কি করেন, দখলটা স্থানান্তর করেন, জাস্ট স্থানান্তর করেন, আপনার নিয়ে আসার দরকার নাই। এই 5টা উপাদান থাকলে আমরা বলবো যে চুরি সংগঠিত হয়ে গেছে।
তারপরে আমরা অনেক কিছু বুঝবো না, এই জন্য তারা ব্যাখ্যা দিয়েছে, এই জন্য তারা উদাহরণ দিয়েছে, 16টা পর্যন্ত উদাহরণ দিয়েছে চুরি বোঝানোর জন্য। ওই উদাহরণগুলাতে এই উপাদানগুলা যদি থাকে চুরি হয় না, উপাদানগুলা যদি না থাকে চুরি হয়। আবার কিছু কিছু জিনিস সেখান থেকে আমরা ক্লিয়ার করে পাবো যে চুরির জন্য মালিকানা কোনো দেখার বিষয় না। চুরি আপনি নিজের সম্পত্তিরও নিজে চুরি করতে পারেন, রাস্তাঘাটে কারো দখলে না থাকলে সেই জিনিসের চুরি হয় না। তো এরকম অনেক কিছু উদাহরণে পাবো, 16টা উদাহরণই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আগে দেখি আমরা ব্যাখ্যা, 5টা ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে ব্যাখ্যা 5টা আমাদের হচ্ছে কি, যে মাটির সাথে সংযুক্ত জিনিস যেটা মুভেবল প্রপার্টি, মাটির সাথে সংযুক্ত জিনিস যেটা মুভেবল প্রপার্টি না, যেটা আমার অস্থাবর সম্পত্তি না, ওই সম্পত্তিটা চুরির বিষয় না। তাহলে মাটির সাথে সংযুক্ত যে জিনিসটা মুভেবল প্রপার্টি না, ওইটা চুরির বিষয়বস্তুই না, ওই জিনিসটা চুরি করা সম্ভব না। তবে বলতেছে যে মাটি থেকে পৃথক করা সাথে সাথে, মাটি থেকে এটাকে পৃথক করার পরে এটা চুরির বস্তু হয়ে উঠতে পারে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা। 2 নম্বর বলতেছে যে যখন কি করা হবে, কোনো বস্তুকে কোনো মাটির সাথে থেকে কি বিচ্ছিন্ন করা হবে, ওই বিচ্ছিন্ন করার সাথে ছাড়েই চুরি সংগঠিত হবে। মানে আপনি একটা জিনিস চুরি করার জন্য একটা গাছকে, আগে সেটা চুরির বিষয় ছিল না, কিন্তু আপনি সেটারে কর্তন করলেন, চুরির বিষয় হয়ে গেল। ওই যে গাছ থেকে পৃথক করা মাত্রই চুরি সংগঠিত হয়ে যাবে। আপনি ওই গাছটাকে নিয়ে যাইতে পারেন আর না পারেন সেটা দেখার বিষয় না। এরপরে 3 নম্বর ব্যাখ্যা আপনাদেরকে বলে যে কোনো বস্তু যদি কোনো বাধা দ্বারা কি থাকে, আটকানো থাকে বা কোথাও বেঁধে রাখা হয়, আপনি যদি বাধাটা সরিয়ে দেন যেটা তার গতিকে বাধাগ্রস্ত করেছিল, অথবা কোনো বস্তুকে কোনো কিছুর সাথে আটকিয়ে রাখা হয়েছিল, আপনি সেটা আলাদা করে দিয়েছেন। তার মানে কোনো বাধা সরিয়ে দিয়েছেন, অথবা কোনো বস্তুকে কোথাও আটকানো ছিল সেই জিনিসটা থেকে সরিয়ে দিয়েছেন, পৃথক করেছেন, তাহলে আমরা ধরে নিব যে আপনি বস্তুটাকে সরিয়েছেন। এরপরে 4 নম্বর ব্যাখ্যায় বলে যে কোনো প্রাণীকে যদি আপনি যেই কোনো উপায়ে গতির সঞ্চার করতে পারেন, যেমন ছাগলকে আপনি কলা পাতা দেখাইলে সে খেতে আসবে, সামনের দিকে চলে আসবে, এরকম জিনিস। তবে ওই প্রাণীটি সরিয়েছেন বলে, এবং ওই প্রাণীর মাধ্যমে যে বস্তু সে কী হয়েছে, সরেছে। পূর্বে ঘোড়া, বিভিন্ন বাহনের মাধ্যমে মানুষ মালপত্র নিয়ে যাইতো, তো এইরকম আপনি যদি কোনো বস্তুর মাধ্যমে ওই গরু, ছাগল, ঘোড়াগুলোকে মুভ করেন, ধরে নেওয়া হইতো যে আপনি কি ঘোড়াটাকে প্লাস তার উপরে রক্ষিত যে জিনিসপাতি আছে এগুলো চুরি করার জন্যই মুভ করতেছেন। আর 5 নম্বরে বলতেছে যে এই যে আমরা কনসেপ্ট বা সম্মতি বা অনুমতির কথা বললাম, এটা প্রকাশ্য হইতে পারে, এটা পরোক্ষভাবেও হইতে পারে, এবং যিনি দখলকারী ব্যক্তি কর্তৃক, যিনি সম্পত্তি দখলকার, মালিক কিন্তু না, যার দখলে আছে তার প্রকাশ্য সম্মতিতে অথবা পরোক্ষ সম্মতিতে, অথবা এমন কেউ যিনি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন, এমন কেউ যিনি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন। যেমন ধরেন যে আপনার দোকানে আপনি এবং একটা কর্মচারী আছে, এখন আপনার দোকানে যিনি কর্মচারী, নর্মালি পরোক্ষভাবে সম্মতি দেওয়া হয় যে আপনি যে যে কাজগুলো করতে পারতেছেন কাউকে দেওয়ার জন্য, উনিও যদি কাউকে দেয় তাহলে সেটা কি হবে, পরোক্ষ একটা সম্মতি আছে। তো এই 5টা হইল ব্যাখ্যা। তাহলে চুরির ক্ষেত্রে আমরা 5টা উপাদান, 5টা ব্যাখ্যা ভালো করে পড়ব। এখন চলে আসি আমরা 16টা উদাহরণ। 1 নম্বর উদাহরণে বলতেছে যে এ জেটের সম্মতি ছাড়াই জেটের দখলে থেকে গাছটি কেটে নেওয়ার উদ্দেশ্যে জেটের জমিতে গাছটি কেটে ফেলে। এখানে গাছটি কেটে ফেলার সাথে সাথেই চুরি হয়েছে। একজন ব্যক্তি কী করলো, এ নামক ব্যক্তি জেটের যে বাগান বাড়ি আছে তার সম্মতি ছাড়াই একটা গাছকে চুরি করার উদ্দেশ্যে, নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছটাকে কাটলো। কাটার সাথে সাথেই চুরি সংগঠিত হয়ে গেছে, চাই সে নিয়ে যাইতে পারুক আর না পারুক, কারণ মুভ করা হয়েছে, এখানে মুভিং জিনিসটা বোঝানো হয়েছে এই উদাহরণে। 2 নম্বর উদাহরণে এ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং জেট এ কুকুরকে তার পেছনে ছুটতে প্ররোচিত করে। এখানে যদি এর উদ্দেশ্য জেটের সম্মতি ছাড়াই জেটের দখল থেকে কুকুরটি কেড়ে নেওয়া হয়, অসৎ ইন্টেনশন থাকে, তাহলে জেটের কুকুরকে এ কে অনুসরণ করার সাথে সাথেই এ চুরি করেছে বলে ধরা হবে। তার মানে এখানে কি হচ্ছে, ইন্টেনশনটাই মেইন হচ্ছে। এরপরে দেখেন যে একটি ষাঁড়ের সাথে ধন সম্পদ গ্রহণ করে সেই ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে চালায় যাতে সে অসৎভাবে ধন সম্পত্তি নিতে পারে। ষাঁড়টি চলা শুরু করার সাথে সাথেই এ ধন সম্পদ চুরি করেছে বলে ধরা হবে। এরপরে দেখি এ হচ্ছে জেটের দাস মানে চাকর।
এবং জেটের দ্বারা জেটের থালার তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত হয়েছে। জেটের সম্মতি ছাড়াই অসৎভাবে থালাটি নিয়ে পালিয়ে যায়, এ চুরি করেছে। এরপরে যদি আমরা দেখি, ভ্রমণে যাওয়ায় জ্যাট গুদামরক্ষক এর কাছে তার প্লেটটি অর্পণ করে। একজন ব্যক্তি বাইরে যাচ্ছে, তার জিনিসপত্র সে আরেকজন ব্যক্তির কাছে রাখছে যতক্ষণ সে ফিরে না আসে। এই প্লেটটি একজন স্বর্ণকারের কাছে গিয়ে যায় এবং বিক্রি করে দেয়। এখানে প্লেটটি জ্যাটের দখলে ছিল না, তাই এটি জ্যাটের দখল থেকে কেড়ে নেওয়া সম্ভব হয়নি। এ চুরি করে নাই, যদিও সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আপনাকে কেউ একটা জিনিস রাখতে দিল, আপনি সেটা বিক্রি করে দিচ্ছেন, তাহলে আপনি চুরি করেন নাই, আপনি অন্য অপরাধ করছেন। এ জ্যাটের দখলে থাকা বাড়ির একটি টেবিলে জ্যাটের একটা আংটি খুঁজে পায়। কারো বাসায় গেছেন, একটা আংটি খুঁজে পাইছেন এবং এখানে আংটিটি জ্যাটের দখলে। এবং যদি এ অসৎভাবে সেটি সরায়, আপনার যদি ডিসঅনেস্ট ইন্টেনশন থাকে, তাহলে এ চুরি করেছে। ক রাস্তার পড়ে থাকা একটি আংটি খুঁজে পায় এবং কোনো ব্যক্তির দখলে নয়। ক এটি নিয়ে কোনো চুরি করে না, যদিও সে সম্পত্তির অপরাধমূলক অপব্যবহার করে। তার মানে সম্পত্তির চুরির ক্ষেত্রে মালিকানা দেখার বিষয় না, এবং অবশ্যই কারো দখলে থাকতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। ক বা আমরা এ যদি ধরি, এ বিয়ের একটি টেবিলে পড়ে থাকা বিয়ের একটি আংটি দেখতে পায়। তল্লাশি এবং শনাক্তকরণের ভয়ে তাৎক্ষণিকভাবে আংটিটি আত্মসাৎ করার সাহস না করে এমন জায়গায় আংটিটি লুকিয়ে রাখে যেন জ্যাট এটি দ্বারা কখনো পাওয়া অসম্ভব হয়। লুকানো জায়গা থেকে আংটিটি কেড়ে নেওয়া এবং ক্ষতি ভুলে গেলে বিক্রি করার উদ্দেশ্যে। এখানে আংটিটি সরানো মাত্রই চুরি করেছে। একটা আংটি কারো বাসায় পাইছেন, এখন আপনি সেটা সাথে রাখতেছেন না, যদি তল্লাশিতে ধরা পড়েন তাই আপনি এমন জায়গায় রাখলেন যেটা স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব না, তাহলে ওই যে আপনি সরিয়ে রাখছেন এই অসৎ উদ্দেশ্যের কারণে, রাখা মাত্রই চুরি সংগঠিত হয়ে গেছে। এরপরে দেখি আমরা আরও গুরুত্বপূর্ণ, একজন জুয়েলার বিয়ের কাছে তার ঘড়িটি কি করতে দেয়, টাইমগুলো ঠিক করতে দেয়, জাস্ট একটু টাইম ঠিক করতে দেয়, জমা দেয়। দোকানে গিয়ে নিয়ে যায়। এর কাছে কারো কোনো ঋণের কারণে আইনগতভাবে ঘড়িটি আটকে রাখতে পারে না। জাস্ট আপনি সিম্পলি, আমরা যেমন কারো কাছে কিছু একটা জিনিস, যে ভাই এটা একটু ঠিক করে দেন এই মর্মে, তাকে দিই, কোনো প্রকার রিপেয়ার না, কোনো প্রকার জিনিস না, সে আপনার কাছে ওইটার বিপরীতে কোনো টাকা পয়সাও পাবে না। তো আপনি খোলাখুলি দোকানে প্রবেশ করেন এবং বিয়ের হাত থেকে জোর করে ঘড়িটি কেড়ে নেন পরবর্তীতে, এবং তা নিয়ে চলে যান। এখানে যদিও আপনি অপরাধমূলক অনুপ্রবেশ করেছেন এবং আক্রমণ করেছেন, কিন্তু আপনি চুরি করেননি, কারণ সে যা করেছে তা অসৎ উদ্দেশ্যে করা হয়নি। আপনি তাকে ঠকানোর জন্য কিছু করেন নাই, জাস্ট তারে বলছিলেন, আপনার এক বড় ভাইয়ের কাছে বলছিলেন যে ভাই ঘড়ির সময়টা ঠিক করে দেন, আমি এসে নিয়ে যাব। তো আসার পরে হয়তো আপনি চাইলেন, উনি হয়তো দিচ্ছেন, আপনি জোর করে তার কাছ থেকে নিয়ে গেলেন। তো এই ক্ষেত্রে আপনি চুরি করেন না, হয়তো আপনি অপরাধমূলক সেখানে অনুপ্রবেশ করেছেন, তাকে আক্রমণ করেছেন। এরপরে যদি ঘড়ি মেরামতের জন্য জ্যাটের কাছে টাকা পাওনা থাকে এবং জ্যাট ঋণের জামানত হিসাবে আইনগতভাবে ঘড়িটিকে ধরে রাখে এবং তার ঋণের জামানত হিসাবে জ্যাটের সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে জ্যাটের দখলে থেকে ঘড়িটি কেড়ে নেয়, তাহলে সে চুরি করেছে, কারণ সে অসৎ উদ্দেশ্যে করেছে। জাস্ট ধরেন যে আপনার এই মোবাইলটাই ধরি, আপনি কোনো দোকানে ঠিক করতে দিয়েছেন, এখন সে ঠিক করার পরে যতক্ষণ আপনি টাকা না দিচ্ছেন, আইনগতভাবে আপনার মোবাইলটা সে দখলে রাখতে পারে। আপনি তাকে টাকা দিবেন না, এই অসৎ উদ্দেশ্যে যখনই তার কাছ থেকে জোর করে সেটা নিয়ে চলে আসবেন, তার মানে আপনি নিজের জিনিস নিজে চুরি করেছেন। তো উদাহরণগুলো এই জন্যই দেওয়া হয় যাতে এক্সেপশনের মধ্যে পড়ে। আবার যদি জ্যাটের কাছে বন্ধক রেখে জ্যাটের সম্মতি ছাড়াই জ্যাটের দখল থেকে নিয়ে যায়, একই জিনিস ক্ষেত্রে হয়তো মোবাইলটা রাখে আমি 500 টাকা নিচ্ছি, পরে আমি টাকা না দিয়ে যদি মোবাইলটা নিয়ে চলে আসি, সেক্ষেত্রে আপনি নিজের সম্পত্তি নিজেই চুরি করেছেন বলে ধরা হবে। তাইলে চুরির আমরা একাধিক, কিন্তু উদাহরণে একাধিক জিনিস বুঝতে পারতেছি। জ্যাটের সম্মতি ছাড়াই জ্যাটের দখল থেকে জ্যাটের একটি জিনিস নিয়ে যায়, যতক্ষণ না সে জ্যাটের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য পুরস্কার হিসাবে টাকা পায়। এই ইন্টেনশনে নিয়ে গেছে যে এটা সে যখন বলবে কেউ পাইলে দিয়ে না এত টাকা, আমি তাকে পুরস্কার দিব, এখানে অসৎভাবে গ্রহণ করে, অতএব কী করেছে, থেফট বা চুরি করেছে। এরপরে জ্যাটের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জ্যাটের অনুপস্থিতিতে জ্যাটের লাইব্রেরিতে যায় এবং জ্যাটের স্পষ্ট সম্মতি ছাড়াই একটি বই নিয়ে যায় কেবল পড়ার উদ্দেশ্যে এবং ফেরত দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আপনার বন্ধু আপনার বাসায় সবসময় আসা যাওয়া করে, আপনি বাসায় নাই, সে বাসায় এসেছে, লাইব্রেরিতে গেছে, সেখান থেকে বই নিয়ে এসে পড়ার জন্য আবার ফেরত দিবে, এইটার ইন্টেনশন।
এখানে সম্ভবত এ ধারণা করতে পারে যে জ্যাটের বই ব্যবহার করার জন্য জ্যাটের অন্তর্নিহিত সম্মতি ছিল, পরোক্ষ সম্মতি ছিল। যদি এটি ধারণা করা হয় তাহলে চুরি করা হয় নাই। এ জ্যাটের স্ত্রীর কাছ থেকে কিছু দান চায়, যেমন আশেপাশে কে বিভিন্ন ফকিররা আসে আপনার কাছে চায়, আপনার স্বামী বাসায় নেই, তো আপনি কি করলেন, তাকে টাকা দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন, যা এ জানে যে তার স্বামীর সম্পত্তি। এখানে সম্ভবত এ ধারণা করতে পারে যে জ্যাটের স্ত্রী দান করা অনুমোদিত। যদি এটি ধারণা হয় তাহলে সে চুরি করে নাই। কিন্তু সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এটা, এ নামক একজন ব্যক্তি যে হলো বি যে স্ত্রী এর হচ্ছে প্রেমিক, অর্থাৎ মহিলাটা পরকীয়া করে। এখন সে যদি কি করে এ এর মূল্যবান সম্পত্তি দান করে কাকে, তার ওই যে পরকীয়া প্রেমিককে যদি তার মূল্যবান মোবাইল, আইফোন, ঘড়ি এগুলো যদি দেয়, যে ক্ষেত্রে কি জানে এ জানে যে এটা তার স্বামীর সম্পত্তি, তার সম্পত্তিটা না। এমন হইলে সম্পত্তি যা দেওয়ার জন্য বিয়ের কাছ থেকে কোনো অধিকার নাই। যদি এ অসৎভাবে সেটা গ্রহণ করে তাহলে সে চুরি করেছে। এখানে একটু বোঝার হচ্ছে যে ধরেন যে স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী পরকীয়া করে, এখন তার পরকীয়া প্রেমিককে স্বামীর ঘড়ি, মোবাইল, টাকা পয়সা যদি সে দেয়, আর যেই পরকীয়া প্রেমিক সে যদি জানে যে এটা তার স্বামীর সম্পত্তি এবং তারপরও যদি সে সেটা গ্রহণ করে, তাহলে ওই পরকীয়া প্রেমিক চুরি করেছে বলে ধরা হবে। আর একই ক্ষেত্রে স্ত্রী চুরির জন্য দায়িত্ব হবে না, স্ত্রী বিশ্বাসভঙ্গের জন্য পৃথক অপরাধে কিন্তু দায়ী হবে। এ সরল বিশ্বাসে বিয়ের সম্পত্তিকে এর নিজস্ব সম্পত্তি বলে বিশ্বাস করে এবং সেই সম্পত্তি সি এর দখল থেকে কেটে নেয়। এখানে যেহেতু অসৎভাবে গ্রহণ করেনি তাই সে চুরি করেনি। তাহলে মূল জিনিস কোনটা? মূল জিনিস আমরা যদি দেখতেছি যে চুরি করার জন্য সত্য হচ্ছে কারো মালিকানায় থাকতে হবে, মালিকানার বাইরে থাকলে সেটা কি হবে না, চুরি হবে না। চুরির জন্য সরি চুরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো দখলে থাকতে হবে। যদি কারো দখলে না থাকে সেটা চুরি হবে না, অন্য অপরাধ হইতে পারে। আর চুরির ক্ষেত্রে মালিকানা দেখার বিষয় না, আপনি নিজের সম্পত্তির নিজেও চুরি করতে পারেন। আর যদি আপনি ভালো উদ্দেশ্যে কোনো জিনিস সরান তাকে ফেরত দেওয়ার জন্য বা রক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য, তাইলেও চুরি হবে না। আর যে আপনাকে কোনো একটা জিনিস গিফট করতেছে, আপনি যদি জানেন যে এই জিনিসটা তার না, তার দেওয়ার ক্ষমতা নাই, অন্যজনের, তারপরে আপনি গ্রহণ করেন, তারপরে আপনি চুরি করেছেন বলে ধরে নেওয়া হবে। এখন এই চুরি করার যে শাস্তিগুলো আছে, চুরি করার শাস্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ওই চুরি করার যে শাস্তিগুলো আছে এগুলো জাস্ট একটু পড়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এই যে 379 নাম্বার সেকশনে পাবো শাস্তিগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন, ওইখানে বলা হচ্ছে যে কি করতে, ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন, মানে হচ্ছে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। তাহলে আমরা সশ্রম অথবা বিনাশ্রম শাস্তি 3 বছর পর্যন্ত, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত হইতে পারে, অথবা সেক্ষেত্রে জরিমানা বা যেটাকে আমরা অর্থদণ্ড বলি, অথবা উভয়, অথবা অথবা বলা আছে। তাহলে 379 হচ্ছে সব কি সাধারণ চুরি, আর শাস্তি হচ্ছে সশ্রম বা বিনাশ্রম 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম কারাবাস হইতে পারে, অথবা অর্থদণ্ড, অথবা উভয়। আর 300 যখন আমরা 80 পড়ব, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে যদি আপনার কি করে, যেই আপনার চাকর বাকর আছে, ঘরের লোক যারা আছে, আপনার বাড়ি ঘর থেকে যদি কেউ চুরি করা হয়, 380 মূল বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো বসত বাড়ি যেখানে মানুষ বসবাস করে, কোনো তাঁবু, কোনো যেই ভেসেল আছে জলযান, অথবা কোনো প্রপার্টি যেখানে রাখা হয়েছে সেখান থেকে যদি কেউ চুরি করে, তাহলে তার শাস্তিটা ইডার ডিসক্রিপশন 7 বছর পর্যন্ত, অর্থাৎ সশ্রম বা বিনাশ্রম 7 বছর পর্যন্ত, এবং অর্থদণ্ড। তাহলে এবং অরের মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝবেন। এরপরে যদি আমরা 381-তে যাই, সেখানে আপনার চাকর বাকর বা আপনার অফিসের ক্লক যদি চুরি করে, তাদের ক্ষেত্রেও যে সশ্রম বা বিনাশ্রম 7 বছর পর্যন্ত, এবং এর পরে বলতেছে যে অথবা জরিমানাটাও থাকবে। এরপরে আসি এই 382টার ক্ষেত্রে আরেকটু গুরুত্বপূর্ণ। তাহলে 81-তে কি, 81-তে হচ্ছে সাধারণ বা সশ্রম কারাদণ্ড, যা সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হতে পারে, এবং জরিমানাও করা যেতে পারে, এবং জরিমানাও অবশ্যই হবে। আর 382টা বলতেছে যদি আপনি চুরি করার সময় কি করেন, এমন প্রস্তুতি গ্রহণ করেন যাতে ব্যক্তির মৃত্যু ঘটানো, অথবা তাকে আঘাত করা, অথবা অবৈধভাবে আটক রাখা। তাহলে মৃত্যু ঘটানো, অবৈধভাবে তাকে আটক রাখা এবং আঘাত করা, এই প্রস্তুতি সহকারে, অথবা যদি আপনি কি করেন, এই মৃত্যু ঘটানো, আঘাত
অথবা অবৈধ আটকের ভয় দেখান, প্রস্তুতি গ্রহণ করেন, অথবা যদি আপনি ভয় দেখান তাহলে আপনার শাস্তিটা কিন্তু বেড়ে যাবে। তাহলে কেউ যদি চুরি করার সময়, চুরি করার উদ্দেশ্যে, বা যা চুরি করার পর পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অথবা চুরি করা সম্পত্তি নিজের দখলে রাখার উদ্দেশ্যে, মানে চুরি করার তিনটা সময়, যখন চুরি করতে যাচ্ছেন, চুরি করার সময়, চোরাই মাল নিয়ে আসার সময়, এই তিনটা সময় যদি আপনি কারো মৃত্যু ঘটান, অথবা আঘাত করা, অথবা অবৈধভাবে আটক রাখা, এই প্রস্তুতি সহকারে যান। যদি চায় আপনাকে বাধা দেয় মৃত্যু ঘটিয়ে ফেলবেন, আঘাত করে ফেলবেন, অবৈধভাবে আটক করবেন, এরকম প্রস্তুতি, পিস্তল সব কিছু নিয়ে গেছেন তাহলে, অথবা যদি আপনি মৃত্যু, আঘাত বা আটকের ভয় দেখান, তাহলে দুইটা জিনিস, প্রস্তুতি নিয়ে গেছেন অথবা যদি ভয় দেখান, তাহলে আপনার এই যে সশ্রম কারাদণ্ড, রিগারাস ইমপ্রিজনমেন্ট, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সাথে জরিমানা। দুইটা উদাহরণও দেওয়া আছে যে এ জ্যাড এর পকেট মারে, মানে চুরি করার উদ্দেশ্যে, এবং তার কয়েকজন সঙ্গীকে আশেপাশে আগে থেকে অবস্থান করতে বলে, যাতে জ্যাড যদি বুঝতে পারে কি ঘটেছে এবং প্রতিরোধ করতে চায়, তাহলে এ কে ধরতে চায়, তাহলে তারা জ্যাডকে বাধা প্রদান করবে। মানে আপনি বললেন যে আমি তো চুরি করতে যাব, যদি কোনো কারণবশত ধরা পড়ি বা সে চিল্লায়, আরও 2 জন আগে থেকে ঠিক করে রাখলেন, প্রস্তুতি গ্রহণ করে গেলেন, তাহলে কি হবে, আপনার শাস্তিটা 10 বছর পর্যন্ত হইতে পারে। এ জ্যাটের অধিকারে থাকা কোনো সম্পত্তি চুরি করে এবং চুরি করার সময় এ তার পোশাকের নিচে একটি লোডেড পিস্তল লুকিয়ে রাখে, এই উদ্দেশ্যে যে যদি জ্যাট প্রতিরোধ করে, তাহলে জ্যাটকে ভয় দেখাতে বা আঘাত করতে পারে, এক্ষেত্রে এ ধারায় বর্ণিত অপরাধ করেছে। তার মানে এটা কি হচ্ছে, তার মূল কথাটা হচ্ছে যে চুরি এমন একটা জিনিস যেটা আপনি যদি ভালো করে বুঝতে চান, তাহলে কি করবেন, চুরির উপাদান 5টা জিনিস পড়লেন, চুরির 5টা ব্যাখ্যা পড়বেন, প্লাস পাশাপাশি 16টা যে উদাহরণ দেওয়া আছে সেগুলো পড়বেন, পাশাপাশি টোটাল যে শাস্তিগুলা তাহলে কি হচ্ছে, 3 বছর, 7 বছর, আর 7 3 কত, 10 বছর। এই যে 3 7 10, কখন সশ্রম কখন বিনাশ্রম, বা সাধারণ চুরি, বাড়ি ঘরে চুরি, এটা ছাড়া নিজের চাকর বাকরে চুরি, এবং হচ্ছে চুরি করার সময় যদি আপনি কি করেন, মৃত্যু, আঘাত অথবা আটকের প্রস্তুতি সহকারে গিয়ে যদি চুরি করেন, তাইলে কি হবে, এই টোটাল কনসেপ্টটা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। এখন এটার সাথে পড়ে নেবেন 511 ধারায় দেওয়া আছে যে চুরির চেষ্টা করার শাস্তি। যেমন আপনি, কেউ আপনার কি করলো, পকেটে হাত দিল, আপনার মানিব্যাগে টাকা ছিল না, সে চুরি করতে পারে নাই, তাহলে এটা অ্যাটেম্প টু কি থেফটের মধ্যে যাবে 511। কেউ আপনার বাসায় প্রবেশ করলো, প্রবেশ করার পর আপনার আলমারি খুললো, সেখানে স্বর্ণের যে জিনিসগুলো আছে সেগুলো খুললো, দেখা গেল কিছুই নেই, সে চুরি করতে পারে নাই কিন্তু ধরা পড়ে গেছে, তাহলে অ্যাটেম্প টু থেফট হবে। আর সেক্ষেত্রে প্রথমটাতে বাইরে যেহেতু হয়েছে, তাহলে 379 ধারার অর্ধেক শাস্তি হবে, আর পরেরটাতে যেহেতু ঘরে হয়েছে 380 ধারার অর্ধেক শাস্তি হবে। এইভাবে টোটাল চুরিটাকে যদি আপনি একবার নিজের মতো করে ছোট্ট করে আয়ত্তে নিতে পারেন, চুরি থেকে যত প্রকারের প্রশ্নই আসুক, এমসিকিউ হোক, লিখিত হোক, ভাইবা হোক, আপনি পারবেন। তো আমরা ট্রাই করি আমাদের কোর্সগুলোতে আপনাকে টোটাল কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমাদের তামাদি আইনের 2য় ক্লাস আছে, তো যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদেরকে যতটা ডিসকাউন্ট দেওয়া যায়। 5,000 টাকার কোর্স, তারপর আপনি মেসেজ করেন, আমরা আপনাকে অবশ্যই ডিসকাউন্টে ভর্তি করিয়ে নেব।